এতক্ষণে ডাকাত দলের আসল রূপ দেখে বাসের সবাই বুঝতে পেরে গেছিল যে নীল কেন বারবার তাদেরকে দরজা খুলতে বাধা দিচ্ছিল, আর কেনই বা সে তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা ধরতে বলছিল। নীল আগে থেকেই ডাকাতির কথা আন্দাজ করতে পেরেছিল হয়তো, কিন্তু সে কাউকে কিছু খুলে বলেনি, আর সেজন্যই এরাও নীলের কথায় কোনো রকম পাত্তা দেয়নি। কিন্তু সব থেকে মজার বিষয় হলো, নবীনবাবু আর অমিয় ভেবেছিল যে তারা বোধহয় কোনো মহান কাজ করছে। লোকগুলোকে সাহায্য করলে বাসে বসা সহযাত্রীরা তাদেরকে দারুণ সম্মান দেবে, কিন্তু সে গুড়ে বালি। দুজনের কেউই বুঝে উঠতে পারেনি যে ভাবের ঘরে চুরি করতে গিয়ে তারা নিজেদের পায়ে নিজেই কুড়ুল মারছে। উপায় না দেখে অফিসার অবন্তিকা এগিয়ে এলো। যে লোকটা অমিয়র গলায় ছুরি চেপে ধরেছিল, অবন্তিকা তাকে বলল, শয়তান, তোর এত বড় সাহস! তোরা জানিস আমি কে? আমি একজন পুলিশ অফিসার। পুলিশের সামনে অপরাধ করতে তোদের বুক কাঁপছে না? এক্ষুনি নিজেদের হাতিয়ার ফেলে দে আর ভালোই ভালোই সারেন্ডার কর। পুলিশ অফিসার? ও মাই গড, আমাদের তো খুব ভয় করছে। এবার কি হবে? আপনি আজ্ঞে করব? ম্যাডাম, আপনি কি আমাদের এখানেই মেরে ফেলবেন, নাকি আমাদের টানতে টানতে জেলে নিয়ে যাবেন? নকল কান্নার অভিনয় করে তারা সজোরে হাসতে শুরু করে। লোকটার উপর অবন্তিকার কথার কোনো রকম প্রভাব পড়ল না। অবন্তিকা নিজের কথা শেষ করার আগেই লোকটা ঠান্ডা গলায় বলল, কি ইউ কি? কেন নিজের জীবনের ঝুঁকি নিচ্ছ ম্যাডাম? এসব করে কিচ্ছু হবে না। এটা কলকাতা শহর না, এটা আমাদের এলাকা। পুরো ফোর্স আসলেও কাউকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারবে না। সেই নকল কাকাবাবুর কথা শুনে অবন্তিকার প্রচন্ড রাগ হলো। চারজন লোককে মেরে শুইয়ে দেওয়া অবন্তিকার জন্য কোনো বড় ব্যাপার নয়, কিন্তু মারপিট করতে গেলে যদি এরা অন্য কারোর ক্ষতি করে দেয়? বাসে অনেক নিরীহ মানুষ রয়েছে, ওদের যদি কোনো ক্ষতি হয়ে যায়? এত চাপ না নিয়ে ভালোই ভালোই নিজেদের কাছে যে টাকা পয়সা আছে আমাদেরকে দিয়ে দিলেই হয়, আমরা এখান থেকে চলে যাব। সেই কাকাবাবু আবার বলল। দলের আরেকটা লোক তখন একটা কালো ব্যাগ বের করে সবার কাছ থেকে জিনিসপত্র নিয়ে সেই ব্যাগে ভরতে শুরু করলো। লোকটা ব্যাগ নিয়ে অমিয়র কাছে পৌঁছতেই সে দাঁতে দাঁত চেপে বলল, আমি একটা পয়সাও দেব না। আসলে অমিয়র ভেতরে ভেতরে প্রচন্ড রাগ হচ্ছিল, কিন্তু এখন আর তার উপর কেই বা বিশ্বাস করবে? কালকে নকল বাঘ নিয়ে সে যা কাণ্ড কারখানা করেছে, তারপর কেউ আর তার উপর ভরসা করে উঠতে পারছে না। আর অবন্তিকা তো এই ঘটনার পর তার সাথে ব্রেকআপ করেনি, কিন্তু ঠিক করে কথাও বলছে না। অবন্তিকার মন পাওয়ার জন্যই অমিয় আজকে নীলের কথা শোনেনি। আসলে সে অবন্তিকাকে দেখাতে চাইছিল যে সে কতটা কম্প্যাশনেট, কত বড় মন তার। দুস্থ লোকেদের কথা কত ভাবে, সবাইকে সাহায্য করে। কিন্তু অমিয় বুঝতে পারেনি যে যাদেরকে সে সাহায্য করছে তারা আসলে ডাকাতের দল। অমিয় লোকটাকে বাধা দেওয়ার চেষ্টা করতেই লোকটা ওর পায়ে মারল এক লাথি। লোকটার গায়ে প্রচুর শক্তি। অমিয় আর দাঁড়িয়ে থাকতে পারল না। যন্ত্রণায় ছটফট করতে করতে সে মাটিতে বসে পড়ল। তোমরা কত বড় গাধা তোমরা নিজেরাও জানো না। ওই ছেলেটা তো আমাদেরকে ঠিকই চিনেছিল, কিন্তু তোমরা ওকে চিনতে পারোনি। কি আর করা যাবে, তোমাদের দুর্ভাগ্য। এরপর লোকটা বেশ গম্ভীরভাবে বলল, এবার আর কারোর মুখ থেকে যদি একটাও কথা শুনতে পাই, আমি সবার জিভ কেটে নেব। চলো সবাই, টাকা বের করো, টাকা। এই কথা শুনে সবার মুখ ভয়ে সাদা হয়ে গেল। মনে মনে ওরা শালিনী কুণাল ওদেরকে হিংসা করতে শুরু করেছিল। আর যদি এরাও নীলের কথা শুনে বাস থেকে নেমে যেত, তাহলে কাউকে এই বিপদে পড়তে হতো না। দেখো, আমি বুঝতে পারছি যে তোমাদের টাকার দরকার, কিন্তু আমরাও তো কোনো এলেবেলে লোক নই। আমাদের একটা স্ট্যাটাস আছে। আমরা যখন বাইরে বের হই সঙ্গে টাকা পয়সা খুব একটা রাখি না, সাধারণত কার্ড নিয়েই যাতায়াত করি। নবীনবাবু একটু চালাকি করার চেষ্টা করলেন। আমরা কি ইয়ারকি মারছি নাকি? আমাদেরকে বোকা পেয়েছো? তোমরা ভালোই ভালোই বুঝবে না, তাই তো? ঠিক আছে, দেখাচ্ছি মজা। লোকটা নিজের কথা শেষ করেই নবীনের বুকে মারল এক লাথি। সেই লাথিকে নবীনবাবু ছিটকে পড়লেন বাসের জানলায়। কাঁচের জানলা নবীনবাবুর ভার সহ্য করতে না পেরে ঝনঝন করে ভেঙে পড়ল। নবীনবাবু আর উঠে দাঁড়াতে পারলেন না। মাটিতে লুটিয়ে পড়ে জোরে জোরে কাঁদতে শুরু করলেন। তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। বুড়ো মানুষটার প্রায় 12টা বেজে গিয়েছিল। এই, মারপিট করিস না। একটা লোক এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বাকি 3 জনের কার্যকলাপ দেখে যাচ্ছিল। এতক্ষণ সে কোনো কথা বলেনি, কারো গায়ে হাতও তোলেনি। নবীনের অবস্থা দেখে এতক্ষণে সে নিজের মুখ খুলল, আর তার কথা শুনে মনে হলো সে এই দলের লিডার। আমরা খুব ভালো করে জানি যে তোমরা সবাই ভীষণ বড় লোক, না হলে আর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতাম কেন বলো? হতে পারে তোমাদের কাছে নগদ টাকা নেই, কিন্তু সোনা রূপো হীরের গয়না, ফোন, দামি ঘড়ি এসব তো আছে। সেগুলো আমাদের হাতে তুলে দাও। তারপর লোকটা একটু থেমে সবাইকে ভালো করে একবার দেখে নিয়ে বলল, তোমাদেরকে দেখেই বোঝা যায় যে তোমরা খানদানি বড় লোক, তাই তোমাদের কাছ থেকে যেসব মাল কড়ি পাওয়া যাবে আমি জানি সেগুলো সব আসলই হবে। এরপর হঠাৎ করেই লোকটা নবীনের হাত ধরে একটা হ্যাঁচকা টান মারল।
কি লুকোচ্ছ আঙ্কেল? এরপর নবীনের হাত থেকে ওনার দামি ব্র্যান্ডেড ঘড়িটা খুলে নিল। নবীনবাবু ব্যথায় ছটফট করছিলেন, বাধা দেওয়ার কোনো সুযোগই তিনি পেলেন না। তিনি বিমর্ষ হয়ে পড়লেন। ঘড়িটার দাম কম করেও লাখ টাকার উপরে। ঘড়িটা তিনি ইতালি থেকে কিনেছিলেন, এটা তার খুবই শখের ছিল। নবীনবাবুর ইচ্ছা করছিল যে ঘড়িটা তিনি লোকগুলোর হাত থেকে কেড়ে নেন, কিন্তু মার খেয়ে তার অবস্থা কাহিল হয়ে পড়েছিল। কেড়ে নেওয়ার মতো শক্তি বা সাহস কোনোটাই আর অবশিষ্ট ছিল না। বাহ বাহ, তো বেশ বড় লোক দেখছি। ঘড়িটার দাম তো প্রায় লাখ টাকার কাছাকাছি হবে, গোল্ড প্লেটেড, তাই না? সেই লিডারটার চোখ লোভে চকচক করে উঠল। লোকটা কথাগুলো বলার সঙ্গে সঙ্গেই যে ছেলেটা কালো ব্যাগ নিয়ে সবার কাছ থেকে জিনিসপত্র সংগ্রহ করছিল সে ব্যাগটা নিয়ে এগিয়ে গেল আর উত্তেজিত হয়ে বলল, আরে আজ মনে হচ্ছে আমাদের ভাগ্যটা দারুণ ভালো। দাও ঘড়িটা এই ব্যাগের মধ্যে ফেলে দাও। আনন্দে উত্তেজনায় ছেলেটার হাত থরথর করে কাঁপছিল। এই সমস্ত দেখে অবন্তিকার খুবই খারাপ লাগছিল। সে একজন পুলিশ অফিসার হয়েও কিছুই করে উঠতে পারছিল না। নীল তখন বারবার কেন বাধা দিচ্ছিল এতক্ষণে সে বুঝতে পেরেছিল, কিন্তু এখন আর বুঝে কি হবে। কিন্তু নীল বাস থেকে নেমে ওদেরকে ফেলে গেল কোন দিকে? অজানা অচেনা লোকেদের, ব্যাংক ডাকাতদের হাত থেকে বাঁচানোর জন্য যে নিজে গুলি খেলো সেই মানুষটা এভাবে আমাদেরকে জঙ্গলের মাঝখানে ফেলে চলে গেল। নীলের জীবনে কি তাহলে আমাদের কোনো গুরুত্ব নেই? মনে মনে ভাবছিল অবন্তিকা। কিন্তু সন্দেহ আর হতাশার তো কোনো ওষুধ হয় না। এদিকে ডাকাত ছেলেটার হুমকি শুনে বাসের সব লোক খুবই ভয় পেয়ে গেছিল। কেউই চায় না নিজেদের বউ মেয়ের গায়ে হাত পড়ুক, তাই যত রাগই হোক, যত কষ্টই হোক, সবাই বিনা প্রতিবাদে যে যার গয়নাগাটি খুলে কালো ব্যাগে দিয়ে দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই দামি দামি জিনিসে কালো ব্যাগটা ভরে উঠল, আর তাই দেখে ডাকাতের দল ভারী খুশি হলো। বাহ, অনেক ধন্যবাদ, অনেক সহযোগিতা করলে তোমরা। তোমাদেরকে এতক্ষণ অনেক কষ্ট দিয়েছি, এবার তোমাদেরকে আরেকটা ছোট্ট কাজ করে দিতে হবে। বাস থেকে নেমে সবাই একটা লাইন করে দাঁড়িয়ে পড়ো, তাড়াতাড়ি। কেউ এই লোকগুলোর সঙ্গে ঝামেলা বাড়াতে চাইছিল না। সবাই মনে মনে ভাবছিল কতক্ষণে এরা নিজেদের কাজ সেরে এখান থেকে যাবে, তাই কেউ কোনো রকম বাক্য ব্যয় না করে বাস থেকে নেমে লাইন করে মাথায় হাত তুলে দাঁড়িয়ে পড়ল। যদিও কেউই ঠিক বুঝে উঠতে পারছিল না এবার এই ডাকাতদের আর কি চাই। এদিকে এইভাবে হাত তুলে লাইন করে দাঁড়াতে সবার খুব ভয় করছিল। এরপর হঠাৎই ওদের সর্দার অবন্তিকা আর পল্লবীর সামনে এসে দাঁড়ালো, আর একটা নোংরা হাসি হেসে অবন্তিকা আর পল্লবীকে উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে নোংরা ইশারা করতে লাগলো। ব্যাগ ধরে দাঁড়িয়ে থাকা ছেলেটা ওদের সর্দারের মন বুঝে বলল, গুরু, এই দুটো মেয়ে দারুণ সুন্দরী, এদের নিয়ে আজ রাতে একটু মস্তি করলে কেমন হয়? অনেকদিন ধরে উপোস করে আছি, কি বলো? মস্তি? সর্দারে তো শুরু থেকেই পল্লবী আর অবন্তিকাকে দেখে চোখ আটকে গিয়েছিল। কোন রকমে সে বাঁকা হেসে বলল, হ্যাঁ, করাই যায়, মানে করাই তো উচিত, না হলে এরকম সুন্দরীদের অপমান করা হয়। সেই সর্দারের কথা শুনে অবন্তিকার মুখ রাগে লাল হয়ে উঠল। এদিকে ভয়ে কেঁদে ফেলল পল্লবী। এক কাজ কর, ছোটু আর মংলুকে বল এখান থেকে ওদের উপর নজর রাখতে। তুই আর কাকা মেয়েগুলোকে নিয়ে জঙ্গলের দিকে এগো, আমি আসছি। এরপর জঙ্গলে খেলা জমে যাবে। আজকে তো মস্তি মস্তি, আমার তো ভেবেই গায়ে কাঁটা দিচ্ছে। সর্দারের মুখে যেন হাসি আর ধরছিল না। এরপর আর সময় নষ্ট না করে সর্দার সোজা অবন্তিকার দিকে এগিয়ে গেল। ওফ, পারি না, আজ পুলিশ অফিসারকে ছুঁয়ে দেখার সুযোগ পেয়ে গেলাম। খ্যাঁক খ্যাঁক করে হেসে সর্দার অবন্তিকার মুখে নিজের হাত ছোঁয়ালো। অবন্তিকাকে ছুঁয়েই যেন তার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। শয়তান, হারামজাদা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। প্রচন্ড রাগে কাঁপতে কাঁপতে অবন্তিকা সর্দারের হাতটা নিজের গাল থেকে এক ঝটকায় সরিয়ে দিল। বাহ, দারুণ দারুণ, এই তো চাই। নরম আর গরম জিনিস আমার সবসময় খুব ভালো লাগে। সর্দার হঠাৎ অধিরাজ ভৌমিকের গলায় ছুরি চেপে ধরে অবন্তিকাকে বলল, তুমি পুলিশ অফিসার তাই না? চোখের সামনে একজন নির্দোষ মানুষকে মরে যেতে দেখলে কেমন লাগবে? তাই নিজের এই সমস্ত গরম বাঁচিয়ে রাখো, জঙ্গলে কাজে লাগবে। নোংরা ইঙ্গিত করে লোকটা দাঁত বের করে হাসতে লাগলো। অবন্তিকার সারা শরীর রাগে কাঁপছিল। 5 জন লোকের সঙ্গে একা লড়াই করা অবন্তিকার জন্য খুব একটা বড় ব্যাপার না, কিন্তু এরা এখন তার হবু শ্বশুরকে আটকে রেখেছিল। অবন্তিকা খুবই অসহায় বোধ করছিল। সে নিজের আর নিজের পরিবারের সম্মান বাঁচাতে পুরোপুরি ব্যর্থ। অবন্তিকা অমিয়র থেকে আশা করেছিল যে সে অন্তত কিছু করবে। তার বাবাকে যখন ডাকাতগুলো আটক করেছে সে নিশ্চয়ই তার প্রতিবাদ করবে, কিন্তু অমিয় দুহাত মাথার উপর তুলে হাঁটু গেড়ে মাটিতে বসেছিল। তার তো চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত ছিল না। অমিয়র এই কাপুরুষ মনোভাব দেখে অবন্তিকা খুবই হতাশ হয়ে পড়েছিল। অবন্তিকার এই অসহায় অবস্থা দেখে সর্দার খুব মজা পাচ্ছিল।
এবার সে সবার সামনেই অবন্তিকার শরীরের দিকে হাত বাড়িয়ে দিল। এমন সময় হঠাৎ কেউ একজন পেছন থেকে হাত চেপে ধরল। এই কে রে? কার এত বড় সাহস? নিজের প্রাণের মায়া নেই নাকি? এক ঝটকায় হাতটা সরিয়ে গর্জন করে উঠল সর্দার। যেই হাত দিয়ে তুই মেয়েটাকে ছুলি না, ওই হাতটা আমি উপড়ে ফেলতে পারি জানিস? হঠাৎ নীলের গলা শোনা গেল। সেই সর্দারের হাত চেপে ধরেছিল। নীলের মুখ দেখে মনে হচ্ছিল সে এই ডাকাত দলকে এক্ষুনি খুন করে ফেলবে। আসলে সে চলে গিয়েছিল ঠিকই, কিন্তু কুণালকে বাকিদের খেয়াল রাখতে বলে সে আবার ফিরে এসেছিল। এই ছেলে, তুই নিজেই নিজের মৃত্যুকে ডেকে আনছিস। এই কথা বলতে বলতেই সর্দার নিজের ছোরাটা নিয়ে নীলের উপর ঝাঁপিয়ে পড়ল। নীল খুব সহজেই ছুরির আঘাত পাশ কাটিয়ে গেল, আর তারপর জোরে সর্দারের বুকে কষালো এক লাথি। সর্দার লাথির চোটে কিছু দূর গিয়ে ছিটকে পড়ল। বাড়াবাড়ি করিস না, এমন মার মারবো যে তোর লাশটা দেখে কেউ চিনতেই পারবে না। নীলের মুখে এই কথা শুনে অবন্তিকা হাঁ করে তার দিকে তাকিয়ে রইল। সবার চোখে সে এখন একজন ত্রাতা, হিরো। কি হবে এবার? নীল কি ডাকাতদের হাত থেকে উদ্ধার করতে পারবে সবাইকে, নাকি এখানেই ঘটে যাবে কোনো দুর্ঘটনা? শেষমেশ কি লেখা রয়েছে নীলের কপালে?